Hello learners, welcome back once again in my YouTube channel. Myself Kaushik Shaha and you are watching Learners Abode. So আজকে একটু অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, আজকে আমি কোনো প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করছি না। তবে যে গ্রামার টপিকটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু তোমাদের কাছে মানে ভীষণই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা গ্রামার টপিক। সেটা স্কুল স্টুডেন্টস বলো বা কলেজ স্টুডেন্টস বলো বা তোমার যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে এমন যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণই একটা ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে। ঠিক আছে? তো আজকে যে ভিডিও টপিক সেটা হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ আমরা যাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা সিনট্যাক্স নামে যেটা আমাদের কাছে পরিচিত। ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমি যে কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, এখানে আমি মোট 12টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আর অবশ্যই ভিডিওতে একটি বোনাস কোয়েশ্চেন থাকবে, যে কোয়েশ্চেনটিতে আনসার আমি বলবো না, তোমাদেরই আনসার দিতে হবে। তোমরা কমেন্ট সেকশনে সেটা বলবে আর আমি পরে সেটা কমেন্টরি ট্যাবে আনসারটা বলে দেবো। ঠিক আছে? তো যে ভিডিওটা আমি বলছি দেখো, তো এটা কাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, প্রথমত বললাম যে স্কুল স্টুডেন্টস অ্যান্ড কম্পিটিটিভ এক্সাম। তো যারা কম্পিটিটিভ এক্সাম দেবে, ইভেন স্কুল স্টুডেন্ট, সেটা স্কুল স্টুডেন্ট ইভেন ক্লাস 6 থেকে তোমার সে 12 পর্যন্ত বলো, সবারই কিন্তু এটা দরকার আছে। ইভেন বলা আছে মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য স্টুডেন্টস অফ মাধ্যমিক, অর্থাৎ যারা মাধ্যমিক দেবে, ঠিক আছে, মাধ্যমিক স্টুডেন্টদের জন্য কিন্তু অত্যন্ত জরুরি, কারণ এখান থেকে 3 মার্কস, গ্রামার সেকশনে 3 মার্কস কিন্তু এই কারেক্ট ফর্ম অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকেই দেওয়া থাকে। ঠিক আছে? সুতরাং তোমরা আজকের ভিডিওটি দেখো, যথেষ্ট উপকার হবে। আর তোমাদের বলবো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডদের সাথে বা ফ্রেন্ডদের গ্রুপে। ঠিক আছে? তাহলে তারাও এই ভিডিওর দ্বারা উপকৃত হতে পারবে। ওকে? তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করছি। তো আমি ভিডিওতে যে কোয়েশ্চেনগুলো বলবো সেই কোয়েশ্চেনগুলোর পাশাপাশি আমি রুলসগুলো বলবো, আমি ডিকটেট করবো। তোমরা কিন্তু অবশ্যই সেটা লিখে নেবে, যাতে তোমাদের পরবর্তীতে কিন্তু হেল্প হবে। ঠিক আছে? তোমরা ভিডিওটি পজ করে নিয়ে তোমরা রুলসটা যেটা বলা হবে সেটা লিখে নেবে কিন্তু। ওকে, দেখো প্রথম কোয়েশ্চেন যেটা আছে, ইদার শি অর হি ড্যাশ ইনভাইটেড। তো এখানে অপশন দেওয়া আছে ওয়াজ না ওয়্যার, এখানে কোনটা হবে? তো ইদার অর বা নিদার নরের একটা রুলস আছে, বলে রাখি। যখন দুটো সিঙ্গুলার সাবজেক্ট ইদার অর বা নিদার নর দ্বারা যুক্ত থাকে, তখন ভার্বটা সিঙ্গুলার ভার্ব বসে। তার মানে আমি কিন্তু বলেছি ইদার অর বা নিদার নর দিয়ে দুটো সিঙ্গুলার সাবজেক্ট, ঠিক আছে, এস এস বললাম, মানে সিঙ্গুলার সাবজেক্ট যখন যুক্ত হবে অ্যান্ড মানে ইদার অর বা নিদার নর দ্বারা, তখন কিন্তু ভার্বটা কি নেবে? সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব ওয়াজ না ওয়্যার? সো কিন্তু এখানে ওয়াজ হবে। সো অপশন ইদার শি অর হি ওয়াজ ইনভাইটেড, তো এখানে কিন্তু ওয়াজ হবে। ওকে, আচ্ছা, 2 নম্বরে আছে ইদার শি অর দে ড্যাশ ইনভাইটেড, এখানে ওয়াজ বা ওয়্যার আছে। তো এবার দেখো আরেকটা রুলস, ইদার অর বা নিদার নর, এটা রুল নাম্বার 2। ইদার অর বা নিদার নর দ্বারা যখন একটি সিঙ্গুলার সাবজেক্ট এবং একটি প্লুরাল সাবজেক্ট থাকবে, ঠিক আছে, তার মানে একটা সিঙ্গুলার সাবজেক্ট, একটা প্লুরাল সাবজেক্ট যখন ইদার অর বা নিদার নর দ্বারা যুক্ত হচ্ছে, তখন কিন্তু ভার্বটা যেটা নেবে সেটা হচ্ছে প্লুরাল ভার্ব নেবে। এবং মনে রাখবে প্লুরাল সাবজেক্টটা সর্বদা কিন্তু পরে বসবে। দেখো এখানে শিটা সিঙ্গুলার সাবজেক্ট, দেটা প্লুরাল সাবজেক্ট। আর তাহলে এখানে প্লুরাল ভার্ব নেবে বলেছি, কারণ একটা সিঙ্গুলার সাবজেক্ট আর একটা যদি প্লুরাল সাবজেক্ট থাকে, ভার্বটা কিন্তু প্লুরাল ভার্ব হয়ে যাবে। তো এখানে তাহলে কোনটা হবে? এখানে কিন্তু ওয়্যার হবে। সো ইদার শি অর দে ওয়্যার ইনভাইটেড। ওকে, দেখো নাম্বার 3 তে আছে ইদার শি অর আই ড্যাশ ইনভাইটেড। এটা আবার ইদার অর বা নিদার নরের রুল নাম্বার 3 বলতে পারো। যখন দেখবে ইদার অর বা নিদার নর দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত আছে, সে সিঙ্গুলার হোক বা প্লুরাল, ড্যাশের আগে, খেয়াল মানে এটা খেয়াল করবে, ড্যাশের আগে যে সাবজেক্টটা থাকবে, মানে এখানে কি আছে? এখানে আই, ড্যাশের আগে যে সাবজেক্ট থাকবে তার বেসিসেই কিন্তু ভার্বটা বসবে। তো এখানে ইদার শি অর আই, তো অপশন আছে ইজ বা অ্যাম। তো এখানে কিন্তু আই এর জন্য ভার্বটা হবে অ্যাম। সো এখানে কিন্তু অ্যাম আনসার। ঠিক আছে? হয়তো তোমরা এই রুলস গুলো জানো, তোমরা নোট ডাউন করে রেখো, তাহলে কিন্তু তোমাদের বেটার মানে সুবিধা হবে পরবর্তীতে বা অনেক উপকৃত হবে। ঠিক আছে? দেখো এর পরের কোয়েশ্চেনগুলো, ভিডিওটি একদম স্কিপ করবে না, পরের কোয়েশ্চেনগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট আছে এবং বহুবার এটা কম্পিটিটিভ এক্সাম যারা দেবে তাদের জন্য তো ভীষণই ইম্পর্টেন্ট, কারণ এই কোয়েশ্চেনগুলো কিন্তু বহুবার জিজ্ঞেস করা হয়েছে কম্পিটিটিভ এক্সামে। আর মাধ্যমিকের জন্য বলছি, প্রত্যেকটা ইভেন সবার জন্যই এটা জরুরি আছে। তোমরা রুলস গুলো কিছু জানো, কিছু জানো না, তাও একবার দেখে নাও। দেখো 4 নম্বরে আছে আ ফ্লক অফ শিপ ড্যাশ গ্রেজিং ইন দ্য ফিল্ড। তো দেখো এখানে শিপ যে ওয়ার্ডটা আছে, এটা মনে রাখবে, শিপ সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই। ঠিক আছে? অর্থাৎ শিপের কিন্তু সিঙ্গুলার প্লুরাল সেম, চেঞ্জ হয় না। ওকে, আচ্ছা, এবার যেটা বলার সেটা হচ্ছে, যখন দেখবে এরকম অফ প্রিপোজিশনের দুদিকে দুটো সিঙ্গুলার নাউন আছে, আবার বলছি, অফ প্রিপোজিশন দুদিকে, অর্থাৎ ডান দিকে এবং বাঁদিকে, বা বলতে পারো যে দুটো সিঙ্গুলার নাউন যখন অফ প্রিপোজিশন দ্বারা যুক্ত হয়, তখন কিন্তু
সামনে যে সাবজেক্টটা থাকবে তার বেসিসে ভার্ব বসবে। তো সামনে এখানে দেখো এ ফ্লক মানে বলতে পারছি যে এক পাল, তাই তো? ভেড়ার এক পাল। তাহলে এক, এ আছে তো সিঙ্গুলার নাম্বার, তার জন্য কিন্তু এখানে ইজ বসবে। আরেকবার বলে দিই, যখন দেখবে এরকম অফ দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত আছে তাহলে আমরা সামনের যে সাবজেক্টটা থাকবে তার বেসিসে বসাবো ভার্বটা। তো এখানে এ ফ্লক, অফের আগে এ ফ্লক আছে সিঙ্গুলার নাম্বার, তাই কিন্তু ভার্বটা আমি সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি, ইজ। ওকে, নাম্বার 5, টাইম অ্যান্ড টাইড ড্যাশ ফর নান। দেখো টাইম কথাটার মানে কি? টাইম কথাটার মানে হচ্ছে সময়। আর টাইড কথাটার মানে কি? টাইড কথাটার মানে হচ্ছে স্রোত, সময় আর স্রোত, ড্যাশ ফর নান, ওয়েট আর ওয়েটস। তো এখানে দেখো প্রথমে কোনটা কি ভার্ব বলে দিই। ওয়েটটা হচ্ছে কিন্তু এখানে প্লুরাল ভার্ব, আর ওয়েটস ভার্বের সাথে এস বা এস থাকলে সেটা হয়ে যায় সিঙ্গুলার ভার্ব। ওকে, তো এখানে কোন ভার্বটা নেব? দেখো আমরা জানি অ্যান্ড দ্বারা যখন দুটো ডিফারেন্ট সাবজেক্ট যুক্ত হয় তখন কিন্তু সেটা আলাদা সাবজেক্ট হয়, সেটা কিন্তু প্লুরাল সাবজেক্ট হতে হবে, ঠিক আছে? সেটা মনে রাখবে, সেটা কিন্তু প্লুরাল সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট হবে না। তো এখানে দেখো সময় আর স্রোত দুটো আলাদা বিষয়, তাই তো? তো সেই জন্য এখানে কিন্তু এখানে প্লুরাল ভার্বটাই নেবে, কারণ এখানে দুটো যেহেতু আলাদা সাবজেক্ট তাহলে প্লুরাল সাবজেক্ট হচ্ছে, দ্যাটস মিনস এটা প্লুরাল ভার্ব নেবে। অ্যান্ড দ্বারা যখন দুটো আলাদা সাবজেক্ট যুক্ত থাকছে তখন প্লুরাল ভার্ব হবে। তাহলে দুটো আলাদা সাবজেক্ট ছিল তাই এখানে প্লুরাল ভার্ব কোনটা হবে? এখানে কিন্তু ওয়েট হবে, ঠিক আছে? WAIT। ওকে, আচ্ছা, এর পরের কোয়েশ্চেন আসছি, দেখো নাম্বার 6। এবার এই কোয়েশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট দেখবে। দেখো কেন বলছি, এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ড্যাশ আ ম্যান ওয়াইজ। বলছে বয়স এবং অভিজ্ঞতা একটা মানুষকে জ্ঞানী করে তোলে। তো এখানেও দেখো মেক আর মেক্স, আমি একটু আগেই বললাম যে কোনটা কি ভার্ব। মেকটা হচ্ছে প্লুরাল ভার্ব আর মেক্সটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ওকে, তাহলে এখানে কোনটা নেব? দেখো এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, এবার একটু আগে আমি যে রুলসটা বললাম 5 নম্বরে, যেখানে বলা হলো অ্যান্ড দ্বারা দুটো ভিন্ন ভিন্ন সাবজেক্ট বা দুটো আলাদা সাবজেক্ট যখন যুক্ত থাকে তখন প্লুরাল ভার্ব নেয়। আচ্ছা, কিন্তু মনে রাখবে অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হয়ে যে সাবজেক্ট দুটো একে মানে একটা আরেকটাকে প্রভাবিত করে, ঠিক আছে? একটা আরেকটার দ্বারা প্রভাবিত হয় বা আরেকটা আরেকটাকে প্রভাবিত করে, সেক্ষেত্রে আমরা কিন্তু সিঙ্গুলার ভার্ব নেব। তোমাদের এখানে দেখো বলছি এজ, এজ মানে কি জানি বয়স, তাহলে বয়স বাড়ার সাথে সাথে কি হয়? এক্সপিরিয়েন্স বাড়ে, তাই না? তার মানে এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা কখন বাড়ে? যখন বয়সটা বাড়ে। তাহলে দেখো একটা আরেকটার সাথে কি জড়িত নয়, একটা আরেকটাকে প্রভাবিত করছে। তো সেখানে আমরা কি নেব? তখন মনে রাখতে হবে এই দুটো মিলে কিন্তু একটা সিঙ্গুলার সাবজেক্ট হয়েছে, তাই ভার্বটাও কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা? মেক্স। সো আনসার কিন্তু মেক্স হবে, ঠিক আছে? তাহলে কি বললাম, অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্ট যখন একটা আরেকটাকে প্রভাবিত করবে তার দ্বারা, তখন মনে করতে হবে যে সেটা সিঙ্গুলার সাবজেক্ট এবং তার জন্য কিন্তু সিঙ্গুলার ভার্ব নেবে। ওকে, নাম্বার 7, দেখো ভিডিওটা একটু বড় হতে পারে কারণ আমাকে রুলস গুলো এক্সপ্লেন করতে হচ্ছে, একদমই ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিন্তু এমন কোনো গুরুত্বপূর্ণ পার্ট মিস হয়ে যেতে পারে। আর তোমাদের আবারও বলছি, ভিডিওটা দেখা হলে লাস্টে যে কোয়েশ্চেনটা থাকবে তোমরা সেটার আনসার দেবে কমেন্ট সেশনে, ঠিক আছে? আর এই ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের গ্রুপে কিন্তু শেয়ার করে দিও, ঠিক আছে? তাহলে তারাও উপকৃত হতে পারবে এই ভিডিও দ্বারা। দেখো 7 নম্বর কোয়েশ্চেনে কি আছে? মোর দ্যান 7% ড্যাশ সাইন দ্য কমপ্লেন্ট, অর্থাৎ 7 জনের বেশি মানুষ কমপ্লেন্টটা সাইন করেছে, ঠিক আছে? তো দেখো এখানে একটা রুলস আছে, মনে রাখবে মোর দ্যান প্লাস প্লুরাল নাউন। মোর দ্যানের পরে যদি প্লুরাল নাউন থাকে সেক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব, ঠিক আছে? আর যখন দেখবে মোর দ্যান ঠিক তারপরে আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যেগুলো গোনা যায় না, ঠিক আছে? আনকাউন্টেবল নাউন থাকবে মোর দ্যান এর পরে, সেক্ষেত্রে আমরা কিন্তু সিঙ্গুলার ভার্ব ইউজ করবো। তাহলে দেখো কি বললাম, মোর দ্যান প্লাস প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব নেবে। মোর দ্যান প্লাস আনকাউন্টেবল নাউন, তাহলে কিন্তু সিঙ্গুলার ভার্ব নেবে। তো দেখো এখানে মোর দ্যান এর পরে 7% তো প্লুরাল আছে, তাহলে কিন্তু এখানে প্লুরাল ভার্বটাই নেবে। তাহলে হ্যাভ আর হ্যাজ এর মধ্যে এখানে প্লুরাল ভার্ব কিন্তু হ্যাভ। সো মোর দ্যান 7% হ্যাভ সাইন্ড আ কমপ্লেন্ট। ওকে, নাম্বার 8 বলেছে 1/3 অফ দ্য ওয়ার্ক ড্যাশ লেফট ইনকমপ্লিট, ঠিক আছে? তো দেখো এখানে যে কোয়েশ্চেনটা আছে, 1/3, 1/3টা কি? এটা একটা ভগ্নাংশ সংখ্যা, তাই না? অর্থাৎ ফ্র্যাকশন বলা যেতে পারে, ঠিক আছে? তো ফ্র্যাকশনাল ফ্রেজ বা ফ্র্যাকশনাল ওয়ার্ড, তো এটা আমি বলছি ফ্র্যাকশন। তো যখন এরকম 1/3, 1/4, 2/5, 2/3 এই ধরনের যে ওয়ার্ডগুলো থাকবে বা এই ধরনের ফ্রেজগুলো থাকবে, ঠিক আছে? অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা যখন থাকবে সেক্ষেত্রে মনে রাখবে এই ফ্র্যাকশন প্লাস, যদি দেখো যে কোনো প্লুরাল নাউন আছে
ফ্র্যাকশনের পরে অর্থাৎ 1/3, 1/5, 1/4 এগুলোর পরে যদি প্লুরাল নাউন থাকে তাহলে প্লুরাল ভার্ব নেবে। কিন্তু যদি দেখো ফ্র্যাকশনের পরে ওই একইভাবে আনকাউন্টেবল নাউন থাকে, ঠিক আছে, আনকাউন্টেবল নাউন থাকে তাহলে কিন্তু সিঙ্গুলার ভার্ব নেবে। তো দেখো এখানে 1/3 এর পরে কি ওয়ার্ক আছে। ওয়ার্কটা কি? ওয়ার্ক কি গোনা যায়? কাজ গোনা যায়? 1টা 2টো 3টে 4টা 5টা এরকম তো বলা যায় না, তাই না? তাহলে এটা একটা আনকাউন্টেবল নাউন। তো সেই জন্য কি বলবো 1/3 অফ দ্য ওয়ার্ক, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব নেব, তাই না? তাহলে হবে ওয়াজ। 1/3 অফ দ্য ওয়ার্ক ওয়াজ লেফট ইনকমপ্লিট। ওকে, দেখো পরের কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং আশা করছি যে নামটা আমি বলেছি তোমাদের অনেকেরই ফেভারিট, তাই না? বিরাট। আচ্ছা, তো বিরাট কোহলি। তো বিরাট is one of the players who dash been selected for the match. তো দেখো যখন দেখতে পাচ্ছ এরকম বাক্যের মধ্যে one of আছে, অর্থাৎ one of the বলতে পারো বা one of আছে, তো যখন দেখবে বাক্যের মধ্যে এরকম one of the থাকবে, ঠিক আছে, তো সেটা খেয়াল রাখবে one of the সামনে, ঠিক আছে, one of the এর সামনে যদি কোনো নাউন বা প্রনাউন, ঠিক আছে, ওয়ান অফ দার আগে, সামনে মানে এখানে আগে বা পূর্বে বলতে পারো, ওয়ান অফ দার সামনে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে সেক্ষেত্রে যে ভার্বটা নেবে সেটা কিন্তু প্লুরাল ভার্ব হবে, ঠিক আছে। ওয়ান অফ দার সামনে যখন দেখবে নাউন আছে, অর্থাৎ বাক্যের শুরুতে কোনো নাউন বা প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, মাঝে বাক্যের মাঝে ওয়ান অফ দা কথাটা আছে, সেখানে কিন্তু প্লুরাল ভার্ব নেবে। কারণ দেখো বিরাট ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার্স, ঠিক আছে, ওয়ান অফ দ্য প্লেয়ার্স ড্যাশ বিন সিলেক্টেড ফর দ্য ম্যাচ। তো এখানে প্লেয়ার্স যেহেতু প্লুরাল, তাই তো, তো ওয়ান অফ কথাটা যখন বাক্যের মাঝে আছে দেখছো তখন প্লুরাল ভার্বটা নেবে, তাহলে এখানে কিন্তু হ্যাভ হবে। তাহলে বিরাট ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার্স হু হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য ম্যাচ। ওকে, দেখো পরের কোয়েশ্চেন নাম্বার 10 বলেছে ওয়ান অফ দ্য স্টুডেন্টস। এবার খেয়াল করো ওয়ান অফ দ্য কথাটা কোথায় আছে? বাক্যের শুরুতে আছে। তাহলে আগের রুলসটাতে বললাম ওয়ান অফ দ্য শব্দটা যখন বাক্যের মাঝে থাকবে এবং তার সামনে কোনো নাউন বা প্রোনাউন থাকবে তখন প্লুরাল ভার্ব, কিন্তু যখন ওয়ান অফ দ্য কথাটা বাক্যের শুরুতে থাকবে সেই সময় কিন্তু সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, তাহলে কি বললাম না ওয়ান অফ দ্য, এই ফ্রেজটা যখন হচ্ছে বাক্যের শুরুতে থাকে তখন কিন্তু সিঙ্গুলার ভার্ব নিয়ে থাকে। ওকে, তাহলে এখানে ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এখানে যদিও স্টুডেন্টস হতো, তো ওয়ান অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার ক্লাস ড্যাশ সিলেক্টেড, এটা কিন্তু হতো ওয়াজ সিলেক্টেড। ওকে, কারণ ওয়ান অফ দ্য কথাটা বাক্যের মাঝে থাকলে প্লুরাল ভার্ব আর বাক্যের শুরুতে থাকলে সিঙ্গুলার ভার্ব। আচ্ছা দেখো পরের কোশ্চেনটা যেটা আছে নাম্বার 11, 10 টাইমস 80 ড্যাশ 80 100, মানে ওই 10 টাইমস 80 অর্থাৎ 10 ইন্টু 80, সেটাই বলছে যে 80 100। ওকে, তাহলে ইজ না আর? তো দেখো যখন এরকম 10 টাইমস বলুক, 50 টাইমস বলুক, 20 টাইমস বলুক, 100 টাইমস বলুক, এই বিষয়গুলো, এই যে টাইমস বা 10 কিলোমিটার, 40 কিলোমিটার, 30 কিলোমিটার, এগুলো যখন একটা ইউনিট হিসেবে, অর্থাৎ মেজারিং ইউনিট, ঠিক আছে, পরিমাপের একক, ইউনিট মানে হচ্ছে পরিমাপের পরিমাপের একক, ঠিক আছে, পরিমাপের একক হিসেবে ব্যবহৃত হবে, সেই সময় মনে রাখবে সিঙ্গুলার ভার্ব নেবে, তাই এটা কিন্তু প্লুরাল হবে না। 10 টাইমস 80 ইজ 80 100। ওকে, দেখো লাস্ট কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা অনেকেই জানো না, বাট হয়তো অনেকে জানো, তো তবু একবার বলে রাখি যারা জানো না তারা, তাদের জন্য উপকার হবে। দেখো ইট ইজ আই হু ড্যাশ টু আনসার হিম, ঠিক আছে, ইট ইজ আই। তো এই যে এখানে ইটটা আছে এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট। ইংরেজিতে দু প্রকার ইন্ট্রোডাক্টরি ইউজ আছে, একটা ইন্ট্রোডাক্টরি দেয়ার আর একটা ইন্ট্রোডাক্টরি ইট। তো এখানে যেটা আছে এটা কিন্তু ইন্ট্রোডাক্টরি ইট আছে। তো বলছে ইট ইজ আই হু। তো দেখো এখানে হুটা কার জন্য ইউজ হলো? হুটা কিন্তু আয়ের জন্য ইউজ হয়েছে, তাই না? তো এবার এই ভার্বটা যেটা সেটাও তো তাহলে আয়ের জন্যই বসবে, তাই তো? তাহলে আয়ের পরে কি বসে? ইজ না অ্যাম? অ্যাম। তো এখানে কিন্তু অ্যামটা সঠিক অ্যান্সার। ওকে, তো এই ছিল মোট 12টা কোয়েশ্চেন, 12টা কারেক্ট ফর্ম অফ ভার্ব। আমি আবারও বলছি এগুলো সকলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর এরপরে আমি যে বোনাস কোয়েশ্চেন তোমাদের জন্য একটা কোয়েশ্চেন রাখছি, তোমরা সেটা কমেন্ট সেশনে উত্তরটা দিও। আমি পরবর্তীতে আমার কমিউনিটি ট্যাবে, আমি সেখানে কিন্তু আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে আমি আনসারটা দিয়ে দেবো। ওকে, আর ঠিক আছে, তো দেখো এবার বোনাস কোয়েশ্চেনটা কি আছে একবার দেখে নিই। তো দেখো বোনাস বোনাস কোশ্চেন যেটা আছে এটা কিন্তু আজকের রুলস এর মধ্যে, আজকে যে কটা আমি রুলস বলেছি তার মধ্যেই কিন্তু আছে। হ্যাঁ, ব্রেড এন্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট। তো এখানে ইজ হবে না আর হবে, তো এটাই তোমাদের কাছে কোয়েশ্চেন, তোমরা আনসারটা দেবে, ঠিক আছে। আর বললাম ভিডিওটি ভালো লাগলে লাইক বা কমেন্ট করবে, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস বা ফ্রেন্ডসদের গ্রুপে, তাহলে তারাও ভিডিও দ্বারা উপকৃত হতে পারবে। ঠিক আছে, চলো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।